সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, যাতে গেল বলে, এ কি আজব কারখানা, যাতে গেল বলে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। আজকে গান বাজনা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের লস হাবের সাথে থাকার জন্য। আজকে আমরা কথা বলবো সাব এজেন্ট নিয়ে। এই সাব এজেন্ট বিষয়টা জানার জন্য আমাদের কিন্তু আগের ভিডিওটা দেখে আসতে হবে, আই বাটনে ক্লিক করে দেখে আসবেন, না হলে এই ভিডিওটা দেখতে বুঝতে একটু কষ্ট হবে। কারণ ওই আমরা যে কন্ট্রাক্ট অফ এজেন্সি পড়ছিলাম, তো এজেন্সির পরের টপিকটা হইতেছে এই সাব এজেন্ট। তো আজকে আমরা জানবো সাব এজেন্ট জিনিসটা কি, সাব এজেন্ট কীভাবে নিয়োগ দিতে হয়, বা নিয়োগ দেওয়ার পরে কে কার প্রতি রেসপন্সিবল, কার কী কাজ, এই সবগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো সাব এজেন্ট সম্পর্কে আদ্যপান্ত। তো এই সাব এজেন্ট জিনিসটা আমরা কোথায় পাবো, কোথায় আছে, আমরা কেন পড়তেছি? এই সাব এজেন্টটা আছে আমাদের দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর সেকশন 190 থেকে 195 পর্যন্ত। তো প্রথমে সাব এজেন্ট কী জিনিস, সাব এজেন্ট আসলে কেন দরকার হয়? আমরা কিন্তু লাস্ট ভিডিওতে জানছিলাম প্রিন্সিপাল কি, এজেন্ট কি, আর থার্ড পার্সন কি। তো আমরা মোটামুটিভাবে যদি একটা রিভিউ করি তাহলে বুঝতে পারবো যে প্রিন্সিপাল যখন অনেক ব্যস্ততার কারণে দেখছে নিজের কাজগুলো ঠিকমতো করতে পারতেছে না, তখন কি করে, সে একজন এজেন্টকে নিয়োগ দেয় কী করার জন্য, এই যে থার্ড পার্সন যার প্রিন্সিপালের সাথে ডিল করার কথা, সে যেন এজেন্টের সাথে ডিল করে বিষয়গুলো ফাইনাল করে। মানে এই এজেন্ট কী যেন করে, এজেন্ট প্রিন্সিপাল হয়ে কাজগুলো করে দেয়। তো এখন এই যে সাব এজেন্ট কেন আসবে? এই সাব এজেন্ট নিয়োগ দিবে কি প্রিন্সিপাল না, সাব এজেন্ট নিয়োগ দেবে কি এজেন্ট, এজেন্ট নিয়োগ দিবে সাব এজেন্ট। কেন নিয়োগ দিবে? দেখা যাচ্ছে যে অনেক কারণ হতে পারে, সেগুলো আমরা পরে বলি। বাট প্রথমে আমরা মোটামুটি জানলাম যে সাব এজেন্ট কেন নিয়োগ দেওয়া যাবে, সাব এজেন্ট কে নিয়োগ দেবে, সাব এজেন্ট নিয়োগ দেবে কে, এজেন্ট। ঠিক আছে? তো এই এজেন্ট নিয়োগ দেবে কি, এজেন্ট ইচ্ছা করলেই নিয়োগ দিতে পারবে না। অবশ্যই যদি আমরা লিগালি, ঠিক আছে, যদি অথরাইজডভাবে একজন সাব এজেন্টকে নিয়োগ দিতে চাই, অবশ্যই সেটা লফুলি হইতে হবে, এবং কি হইতে হবে, প্রিন্সিপালের অথরিটি নিয়ে। মানে এজেন্ট কি করবে, প্রিন্সিপালের কাছ থেকে অথরিটি নিয়ে, মানে প্রিন্সিপালের কাছ থেকে বলে কয়ে, প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন নিয়ে, প্রিন্সিপালের কাছ থেকে একটা মানে পাওয়ার নিয়ে তারপরে সে সাব এজেন্টকে নিয়োগ দিবে। সাব এজেন্টকে কেন নিয়োগ দিবে? এই যে এজেন্ট দেখা যাচ্ছে অনেক বড় ব্যবসা বা সামথিং এলস, এগুলো আমরা পরে পড়বো। তো অ্যাট ফার্স্ট কখন নিয়োগ দিতে পারবে না সেটা আমাদের প্রথমে জানতে হবে, যে কখন নিয়োগ দিতে পারবে না এজেন্ট, আমি চাইলেই নিয়োগ দিতে পারবো না। ঠিক আছে? তো প্রথমে বলতেছি, আমরা কিন্তু প্রথমেই একটা জিনিস শিখে ফেলছি অ্যাট ফার্স্টে 198, যে এই এজেন্ট কি, এজেন্ট এমন একটা মানে এই এজেন্ট হইতেছে এমপ্লয়েড বাই, এই সাব এজেন্ট কি, সাব এজেন্ট হইতেছে এমপ্লয়েড বাই এজেন্ট। ঠিক আছে? মানে এই সাব এজেন্ট কার কাছ থেকে আসবে, কার কাছ থেকে দায়িত্ব নিবে এজেন্টের কাছ থেকে। অবশ্যই এই 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 যে দায়িত্বটা নিবে, এটা এই এজেন্ট যেভাবে দায়িত্বটা দিবে সেটা অবশ্যই লফুলি হইতে হবে, এবং প্রিন্সিপালের কাছ থেকে কি অথরিটি নিয়ে তারপরে দায়িত্বটা দিতে হবে। এবং আমি যেটা বললাম যে কখন সাব এজেন্ট নিয়োগ দেওয়া যাবে না, এজেন্ট তো যেহেতু সাব এজেন্ট নিয়োগ দিচ্ছে, তাহলে এজেন্ট কখন সাব এজেন্ট নিয়োগ দিতে পারবে না? দেখা যাচ্ছে ধরেন আপনি এজেন্ট, ঠিক আছে, আপনি হইতেছে প্রিন্সিপাল, আমি হইতেছি এজেন্ট। ঠিক আছে? আপনি প্রিন্সিপাল, আমি এজেন্ট। তো আপনি বললেন যে মুমতাহিন, তুমি এই কাজটা তুমি নিজে করবা, এই কাজটা তোমার দায়িত্ব, তুমি একাই করবা। তো এই যে আপনি আমাকে একটা পার্সোনালি কাজ দিলেন, ঠিক আছে, আপনি একটা পার্সোনালি আমাকে কাজ দিলেন, এই কাজটা আমি আর একজন সাব এজেন্ট নিয়োগ দিতে পারবো না, যে আমি আমার কাজটা আমি আমার সাব এজেন্টকে দিয়ে দিলাম, আমার কাজটা আমি তাকে ডেলিগেট করে দিলাম। এরকম হওয়া যাবে না। কারণ কি, এখানে লিখে দিছে 190-তে বলে দিচ্ছে যে এই এজেন্ট কী করতে পারবে না, ক্যান নট ডেলিগেট, মানে তার কাজ, মানে কী কাজগুলো পার্সোনালি যে কাজগুলো করার কথা, সেই কাজগুলো ক্যান নট ডেলিগেট, মানে অর্পণ করতে পারবে না। কাকে? সাব এজেন্টকে। কিন্তু কখন পারবে?
এখন বলছে যে এই কাজগুলো নিজের কাজগুলো তাকে নিজেই করতে হবে, তার জন্য কোনো সাব এজেন্ট নিয়োগ দেওয়া যাবে না। কিন্তু কখন সে তাহলে সাব এজেন্ট নিয়োগ দেওয়া যাবে সেটা কোথায় বলে দেওয়া আছে, তারপরেই বলে দেওয়া আছে 190তেই বলে দেওয়া আছে, যখন অর্ডিনারি কাস্টম অফ ট্রেড, এটাকে একটা প্রথা না, আমরা কিন্তু দেখতে আসছি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এজেন্ট সাব এজেন্ট এগুলো কিন্তু থাকে, এটা কিন্তু একটা প্রথা আগেও হয়ে আসতেছে, তো এখনও হবে। এই প্রথার অনুযায়ী কিন্তু একজন এজেন্ট কী করতে পারে, সাব এজেন্ট নিয়োগ দিতে পারে। আরেকটা কি নেসেসারি জিনিসটা কি, ধরুন আমি একটা বিশাল বড় দোকান দিছি, বিশাল বড় দোকানে আমি একটা মাত্র আমার এজেন্ট, আমার প্রিন্সিপালের এজেন্ট আমি, তো একা একা কি বিশাল বড় দোকান সামলানো সম্ভব? তো এই যে একটা নেসেসারি না, আমার আন্ডারে আমার কিছু লোক দরকার যারা এই কাজগুলো করে দিবে, এজেন্টের আন্ডারে কি দরকার, সাব এজেন্ট দরকার। তো এই যে যখন নেসেসারি আসে তখন এই সাব এজেন্ট নিয়োগ দেওয়া যায়। বাট পার্সোনালি যদি কোনো কাজ করা থাকবে যে ওই পার্সোনালি একটা কাজ করতে হবে এজেন্টকে, তাহলে সে তার নিজের কাজটা সাব এজেন্টকে দিয়ে করাতে পারবে না, তাকে ডেলিগেট করে দিতে পারবে না, তার কাজটা সে নিজেরই করতে হবে। বাট দুইটা ভাগে করতে পারবে, যে আমরা দেখলাম যে একটা প্রথা অনুযায়ী করতে পারবে, এবং কি যখন দরকারি একটা ব্যবসার মধ্যে আমার দরকারি, আমার সাব এজেন্ট দরকার, তখন আমরা সাব এজেন্ট নিয়োগ দিতে পারবো। আচ্ছা, তারপরে আমরা বুঝতে পারলাম যে একজন ধরেন লিগালি একটা সাব এজেন্ট আমি নিয়োগ দিয়ে দিলাম, কে নিয়োগ দিয়ে দিল, এজেন্ট কী করলো, একটা সাব এজেন্ট নিয়োগ দিল লিগালি কেন, লিগালি কীভাবে হইতে হবে, আমরা প্রথমেই বলছি লফুলি হইতে হবে, এবং কি অবশ্যই প্রিন্সিপালের কাছ থেকে অথরিটি নিয়ে, প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন নিয়ে সাব এজেন্ট নিয়োগ দিতে হবে। তো এই যে সাব এজেন্ট নিয়োগ দেওয়া হয়ে গেল, এই যে সাব এজেন্ট এখন কি করবে, সাব এজেন্টের কাজটা কি, সাব এজেন্টের কাজ কি থার্ড পার্সনের সাথে ডিল করা, তাই না? কারণ আমরা প্রথমেই কি দেখছিলাম যে প্রিন্সিপালের দায়িত্ব ছিল, প্রিন্সিপাল নিজের কাজ, নিজের কি দায়িত্ব, তার নিজের ব্যবসা, থার্ড পার্সন তাদের সাথে ডিল করা। বাট প্রিন্সিপাল ব্যস্ত থাকার কারণে সে কী করলো, সে দায়িত্ব দিল এজেন্টকে, তার এজেন্ট এই থার্ড পার্সনের সাথে সব দায়িত্ব কর্তব্য পালন করে, তার বিজনেসগুলো হ্যান্ডেল করে। তো এই যেহেতু আরও বড় ব্যবসা হয়ে গেছে, তো এজেন্টও একা পারতেছে না থার্ড পার্সনের সাথে ডিল করতে, তো এই এজেন্ট কী করতেছে, এজেন্ট আবার সাব এজেন্ট নিয়োগ দিল, তাই না? এই পর্যন্ত তো আমরা দেখলাম এই সাব এজেন্টের তাহলে কাজ কি, সাব এজেন্টের কাজ কি, থার্ড পার্সনের সাথে ডিল করা। তো এই যে থার্ড পার্সনের সাথে ডিল করবে এই যে সাব এজেন্ট, এই সাব এজেন্টের এই ডিল করার জন্য তার যে কার্যকলাপ, এই সাব এজেন্টের যে কাজ, তার যদি ভুল ত্রুটি হয় সে কার কাছে রেসপন্সিবল হবে, বা এরা কি করবে তখন, এটা আমাদের লেখা আছে কোথায়, সেকশন 192-তে। ঠিক আছে, সেকশন 192-তে কী লেখা আছে, যে আপনার লিগালি অ্যাপয়েন্ট, অনেক বড় করে লেখা আছে, বাট আমি জাস্ট ছোটো করে জাস্ট সারমর্মটা লেখার ট্রাই করছি। যদি লিগালি অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে সাব এজেন্ট, তো এখন কী হবে, রেসপন্সিবিলিটির বিষয়টা কোত্থেকে আসবে, কে কার প্রতি রেসপন্সিবল হবে, তো এই রেসপন্সিবল হবে কে, প্রিন্সিপাল রেসপন্সিবল হবে থার্ড পার্সনের উপরে। প্রিন্সিপাল কেন রেসপন্সিবল হবে, কারণ কি প্রিন্সিপালের অনুমতি নিয়েই তো, কারণ প্রিন্সিপালের ব্যবসা, প্রিন্সিপালের অনুমতি নিয়ে, প্রিন্সিপালের কাছ থেকে অথরিটি নিয়ে কী করছে এজেন্ট, কী করছে এই সাব এজেন্ট নিয়োগ দিচ্ছে। তো এই যে সাব এজেন্ট যদি কোনো কাজ করে বা তার কাজে কোনো যদি ভুল হয়, তাহলে কি এই যে এজেন্ট কি, এই প্রিন্সিপাল একটা রেসপন্সিবল থাকবে না কার প্রতি, এই থার্ড পার্সনের প্রতি, কারণ কি ব্যবসাটা তো তার আর এই থার্ড পার্সন আর প্রিন্সিপাল, তাই না? তো এই জন্যে সাব এজেন্টের কোনো কাজের প্রতি যদি কোনো কিছু হয়, তাহলে কি হবে, প্রিন্সিপাল কি হবে, থার্ড পার্সনের কাছে কি রেসপন্সিবল হবে। তারপরে কি আবার কে হবে, যেহেতু এই যে এজেন্ট দায়িত্ব দিছে, তাহলে প্রিন্সিপাল যদি থার্ড পার্সনের কাছে রেসপন্সিবল হয়, তাহলে এটা প্রিন্সিপালের জন্য একটা অপমান না, কারণ আমি বস, আমি আবার আরেকজনের কাজের জন্য রেসপন্সিবল। তো এরা কি করতেছে, এই এজেন্টের কী করতেছে, এই এজেন্ট কার কাছে রেসপন্সিবল হবে, এজেন্ট আবার হবে প্রিন্সিপালের কাছে। এটা একটা চেইনের মতো, তাই না? চেইনের মতো না, দেখা যাচ্ছে সাব এজেন্টকে নিয়োগ দিছে কে, এজেন্ট, তাহলে এজেন্টের বস কে, এজেন্টের বস হচ্ছে প্রিন্সিপাল, সাব এজেন্টের বস কে, সাব এজেন্টের বস হচ্ছে এজেন্ট, আর থার্ড পার্সন কে, এদের সবার বিজনেস, মানে যাদের সাথে এই থার্ড পার্সন হচ্ছে বিজনেসম্যান, এদের সাথে বিজনেস করতেছে। ঠিক আছে, তো এই যে তাহলে এই সাব এজেন্টের কাজের জন্য এজেন্ট কি হবে, এজেন্ট তার বসের কাছে রেসপন্সিবল হবে, তার বসকে প্রিন্সিপাল, তার মানে এজেন্ট কার কাছে রেসপন্সিবল হবে, প্রিন্সিপালের কাছে। যেহেতু সাব এজেন্টকে নিয়োগ দেওয়ার সময় এই প্রিন্সিপালও সম্মতি দিছে এবং অথরিটি দিছে, এই জন্য কি এই প্রিন্সিপালও কী হবে, থার্ড পার্সনের কাছে কি রেসপন্সিবল হবে। এগুলো একটি চেইনের মতো আর কি বুঝে নিতে হবে ক্যালকুলেশন করে। ঠিক আছে, তারপরে আর কি আছে, আবার সাব এজেন্ট কীভাবে প্রিন্সিপালের কাছে রেসপন্সিবল হবে, এটা কি হবে,
ধরেন সাব এজেন্টকে নিয়োগ দিছে এজেন্ট, তো এজেন্ট কি, এজেন্ট সাব এজেন্টের বস না, এজেন্টের বস তো প্রিন্সিপাল, তাহলে কি এই সাব এজেন্ট কিন্তু প্রিন্সিপালের কাছে রেসপন্সিবল না, সাব এজেন্ট কিন্তু প্রিন্সিপালের কাছে রেসপন্সিবল না, কারণ কি তাকে মেইনলি নিয়োগ দিছে কি এই এজেন্ট, তাহলে সে কেন প্রিন্সিপালের কাছে রেসপন্সিবল হবে, অ্যাকাউন্টেবল হবে, হবে না। কিন্তু রেসপন্সিবল হবে দুইটা কাজ করলে, এই সাব এজেন্ট যদি দুইটা কাজ করে তাহলে এই প্রিন্সিপালের কাছে সাব এজেন্ট রেসপন্সিবল হবে। সেই দুইটা কাজ কি, সেই দুইটা কাজ হইতেছে যদি সাব এজেন্ট কোনো ফ্রড করে, ঠিক আছে, সাব এজেন্ট ফ্রড করে এবং উইলফুল রং করে, মানে ইচ্ছাকৃত কোনো ভুল করে এবং যদি এই ফ্রড করে তাহলে এই সাব এজেন্ট কী করবে, প্রিন্সিপালের কাছে অ্যাকাউন্টেবল হবে, মানে রেসপন্সিবল হবে। অন্যথায় এই সাব এজেন্ট কিন্তু প্রিন্সিপালকে চেনেই না, সে যা করবে সে ড্রাইভার কার কাছে দিবে, এজেন্টের কাছে দিবে, কারণ কি আমার বস যে আমি তার কাছে কথা বলবো, তার সাথে কথা বলবো, তাই না? আচ্ছা, তারপরে কি আনঅথরাইজড অ্যাপয়েন্টমেন্ট। আগেরটা আমরা বললাম যে লিগাল অ্যাপয়েন্টমেন্ট, যে দেখলাম যে প্রিন্সিপাল অথরিটি দিছে এজেন্টকে, তারপরে এজেন্ট সাব এজেন্ট নিয়োগ দিছে। তো এখন আমরা দেখব আনঅথরাইজড। আনঅথরাইজড জিনিসটা কীভাবে হয়, ধরেন এই এজেন্ট এই প্রিন্সিপালের কাছে না শুনেই, প্রিন্সিপালকে না জানিয়েই একটা সাব এজেন্ট নিয়োগ দিয়ে দিছে, তাহলে এটা কি লিগালি হইল? মানে যার ব্যবসা, এই যে প্রিন্সিপালের ব্যবসা, প্রিন্সিপালকে জানালোই না, সাব এজেন্ট নিয়োগ দিয়ে দিছে, এটা কি সম্ভব? এটা কিন্তু আনঅথরাইজড হয়ে গেল। তো এই যে আনঅথরাইজড যদি এরকম কোনো যদি সাব এজেন্ট নিয়োগ দেয় কোনো এজেন্ট, তাহলে কি হবে? তাহলে কি হবে, যেহেতু এই প্রিন্সিপাল জানেই না, তাহলে আমরা বলতেছি প্রিন্সিপাল নাই, ঠিক আছে, প্রিন্সিপাল নাই, তাহলে কি এই এজেন্টকেই মনে করতে হবে কি প্রিন্সিপাল, এই এজেন্টই প্রিন্সিপাল, ঠিক আছে, এই এজেন্ট কি প্রিন্সিপাল, কারণ কি সে এমন একটা ভাব নিছে যে প্রিন্সিপালের কাছে জানাই নাই যে আমার একটা সাব এজেন্ট দরকার, সে নিজেই এজেন্টকে নিজেই মাতব্বরি করে কি করছে, সাব এজেন্ট নিয়োগ দিয়ে দিছে। যেহেতু এটা আনঅথরাইজড হয়ে গেল, তাহলে কি এই তখন এই প্রিন্সিপাল এমনভাবে আমরা দেখব যে এজেন্টই প্রিন্সিপাল, ঠিক আছে, কারণ প্রিন্সিপাল তো জানেই না বিষয়টা। তো এটাই আমরা লেখা আছে 193-তে যে আনঅথরাইজড অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অ্যাজ ইফ এজেন্ট ইজ দ্য প্রিন্সিপাল, ঠিক আছে। আর রেসপন্সিবিলিটিসটা কীভাবে আসবে সেটাও আমরা এখনই বুঝতে পারবো, আগেরটার মতো দেখবেন যে যেহেতু এজেন্ট নিয়োগ দিছে কাকে, সাব এজেন্টকে এখানে, তাহলে এই এজেন্ট কার কাছে রেসপন্সিবল হবে, এই 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 সাব এজেন্ট তো একেও চেনে না, শুধু চেনে কাকে, এজেন্টকে চেনে, তাই না? তো এই সাব এজেন্টের কোনো কাজে এজেন্ট কি হবে, এই এজেন্ট রেসপন্সিবল হবে কার কাছে, এই সবার কাছে, এই প্রিন্সিপালের কাছে রেসপন্সিবল হবে এজেন্ট, এই থার্ড পার্সনের কাছে রেসপন্সিবল হবে কি এজেন্ট, কারণ কি এই প্রিন্সিপাল তো জানেই না এই সাব এজেন্টকে নিয়োগ দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তারপরে কি প্রিন্সিপাল কি করবে, এবার প্রিন্সিপাল কি থার্ড পার্সনের কাছে রেসপন্সিবল হবে না? এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে কারণ কি প্রিন্সিপাল এখানে জানেই না কিছু, যে এজেন্ট সাব এজেন্টকে নিয়োগ দিছে, তো প্রিন্সিপাল এখানে থার্ড পার্সনের কাছে রেসপন্সিবল না, থার্ড পার্সনের কাছে রেসপন্সিবল না, এবং সে তো জানেই না, সে বলবে যে আমি তো জানিই না যে আমার হইতেছে সাব এজেন্ট আছে, তুমি এজেন্টের সাথে কথা বলো, ঠিক আছে, তাই বলবে। আবার সাব এজেন্ট কি, সাব এজেন্ট চেনে কাকে, সাব এজেন্ট চেনে কি এজেন্টকে, সে কি সাব এজেন্ট, যেহেতু এই এজেন্ট প্রিন্সিপালের কাছ থেকে পারমিশনই নেয় নাই, তাহলে সাব এজেন্ট কি প্রিন্সিপালকে চিনবে না কিন্তু, তাহলে কি এই সাব এজেন্ট কার কাছে রেসপন্সিবল হবে, এই সাব এজেন্ট রেসপন্সিবল হবে এজেন্টের কাছে, ঠিক আছে, এজেন্টের কাছে। আর আবার এই যে সাব এজেন্টকে যে দায়িত্ব দেওয়া হলো, কে দায়িত্ব দিল, এজেন্ট, ঠিক আছে, এই এজেন্টের কাছে অবশ্যই তাহলে সাব এজেন্টের নিজের কাজের জন্য সে কার কাছে রেসপন্সিবল হবে, অবশ্যই এজেন্টের কাছে রেসপন্সিবল হবে, কারণ কি সে তার বস, কারণ সে তাকে সে নিয়োগ দিছে, সাব এজেন্ট রেসপন্সিবল কার প্রতি, এজেন্টের কাছে, এবং কি থার্ড পার্সনের কাছে, কারণ কি তার কাজ কি, তার এই সাব এজেন্টকে নিয়োগ দেয়াই হয়েছে একটা কাজই করার জন্য, সেটা কি থার্ড পার্সনের সাথে ডিলগুলো করার জন্য, তাহলে এই সাব এজেন্ট কার কাছে রেসপন্সিবল হবে, এজেন্টের কাছে এবং থার্ড পার্সনের কাছে। এইগুলো একটু ক্যালকুলেশন টাইপের করতে হবে, মানে জ্যামিতিক আকারে মানে বের করতে হবে যে আমি নাই, তাহলে এর সাথে কি, তাহলে বিষয়টা মনে থাকবে ভালো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা চলে গেল আনঅথরাইজড, আমরা শিখলাম, আমরা লিগালি অ্যাপয়েন্টমেন্ট শিখলাম, আনঅথরাইজড অ্যাপয়েন্টমেন্ট শিখলাম, এবং কিভাবে কি করতে হবে, কিভাবে একটা এই সাব এজেন্ট নিয়োগ দিতে হবে, সেগুলো আমরা শিখে ফেললাম। তো এখন মনে করেন আপনার একটা ব্যবসা আছে ঢাকাতে, ঠিক
ঠিক আছে, ঢাকাতে আপনার একটা শোরুম আছে, তো ঢাকাতে শোরুমের এজেন্ট হইতেছি আমি, ঠিক আছে। আর আপনি আবার চিটাগংয়েই সেম ব্যবসাটা করাতে চাচ্ছেন, সেম ব্যবসাটা আপনি চিটাগংয়ে করাতে চাচ্ছেন। তো আমি তো মোটামুটিভাবে আপনার ঢাকার ব্যবসা সম্পর্কে আমি জানি, আমি তো এক্সপিরিয়েন্সড হয়ে গেছি। তো আপনি এসে বলতেছেন যে মুমতাহিন, আমি তো চিটাগংয়ে আরেকটা ব্যবসা খুলতেছি এইটার, তো আমার তো ওখানে আরেকটা লোক লাগবে চিটাগংয়ে, কারণ তুমি ঢাকাতে দেখতেছো, আমি চিটাগংয়ের জন্য আরেকটা লোক লাগবে, তুমি কাউকে সাজেস্ট করো কাকে নেওয়া যায়, বা তুমি তো জানো যে এই বিষয়ে তুমি কাজ করতেছো, তো তুমি আশেপাশের লোক চিনো, তো তুমি বলো যে কাকে এই দায়িত্বটা দেওয়া যায়। তো আমি তাকে একজন লোকের কথা বললাম, যারা আমি একটা বন্ধুর নাম বললাম, যে আমার একটা বন্ধু সনেটকে আমি বলে দিলাম যে যে তুমি করো, ঠিক আছে। চিটাগংয়ে সে সনেটকে বললাম যে তুমি করতে পারো এই কাজটা, এবং প্রিন্সিপালকে বললাম যে এই যে আমার বন্ধু সনেট, সে কি এই কাজটা করতে পারবে, সেই কারণ কি সে একজন বুদ্ধিমান লোক, সে একজন প্রুডেন্ট ম্যান, ঠিক আছে। তো এটা আমি তাকে বললাম, কাকে বললাম, প্রিন্সিপালকে বললাম। এজেন্ট কাকে বললো, প্রিন্সিপালকে বললো যে এই যে আপনি আর একজন লোক, এই একজন লোক আপনি একে আপনার কাজে লাগাইতে পারেন, ঠিক আছে। তো এই যে উদাহরণটা আমরা দেখলাম, এবার আমরা দেখবো যে 194 কি বলতেছে। অ্যান এজেন্ট সাজেস্ট এ নেম অফ অ্যানাদার পারসন টু প্রিন্সিপাল, মানে একজন এজেন্ট কি করতেছে, আমি একজন এজেন্ট, আমি একজনের নাম সাজেস্ট করতেছি কার কাছে, প্রিন্সিপাল মানে আপনার কাছে, টু ডুইং এ পার্ট অফ বিজনেস, বুঝতে গেছে, ডুইং এ পার্ট অফ বিজনেস, ঠিক আছে। একটা বিজনেসের পার্ট, মানে আমি বললাম যে ঢাকায় একটা ব্রাঞ্চ আছে, আমার চিটাগাংয়ে আরেকটা ব্রাঞ্চ দিচ্ছে, তো আরেকজনের জন্য একটা পার্ট অফ বিজনেসের কাজ করার জন্য যে একজনকে আমি ঠিক করে দিলাম, এই যে ঠিক করে দিলাম আমি যে এজেন্ট, তাহলে এই যে আমি যে আমার যে বন্ধুটাকে ঠিক করে দিলাম, বা আমি যার নাম সাজেস্ট করলাম, সে কে হবে, সে কি এই সাব এজেন্ট হবে? কারণ আমি ঠিক করে দিচ্ছি, আমি নাম বলতেছি, তাহলে তো আমার নিচেই তো সে থাকবে, তাই না? না, তা থাকবে না। যখন এই ধরনের কথা হবে যে একজন এজেন্ট আরেকজনকে মানে সাজেস্ট করবে, আরেকজনের নাম সাজেস্ট করবে আরেকটা বিজনেসের পার্ট করে দেওয়ার জন্যে, তখন তার নাম হবে কি, কো এজেন্ট, ঠিক আছে। কো এজেন্ট মানে কি, এজেন্ট যখন একের বেশি হয় তখন তাকে কী বলা হয়, কো এজেন্ট। তাহলে তখন কিন্তু আমরা তাকে আর কি বলতে পারবো না, সাব এজেন্ট বলতে পারবো না, আমরা তাকে কি বলতে হবে, কো এজেন্ট অথবা কি সাবস্টিটিউট এজেন্ট। মানে কি, আমরা সাবস্টিটিউশন দেখি না, ফুটবল খেলায় সাবস্টিটিউশন করে না, একটা প্লেয়ারকে তুলে নিয়ে আর একটা প্লেয়ার মাঠে নামায়, তো এরকম মানে যেখানে একজন নাই সেখানে আরেকজনকে দায়িত্ব দিলাম, বা একটা এজেন্ট, একটা জায়গার এজেন্ট আছে, আমি আরেকটা জায়গাতে আমি আরেকটা কাজে নিয়োগ দিলাম, তখন আমরা কিন্তু সেটাকে সাব এজেন্ট বলতে পারবো না, আমরা তাকে বলতে হবে কি, কো এজেন্ট অথবা কি সাবস্টিটিউট এজেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি এজেন্ট, আমি যে আমার বন্ধুর নাম বলে দিলাম, আমার প্রিন্সিপালকে যে আমার বন্ধু একজন ভালো মানুষ, আমার বন্ধু একজন জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ, ওকে আপনি চাকরি দেন, ওকে আপনি কো এজেন্ট হিসাবে চিটাগাংয়ে নিয়োগ দেন, ঠিক আছে। এই যে আমি যে বললাম, এই যে আমি যদি ঠিকঠাকভাবে বলি, আমি দেখা যাচ্ছে যে আমি একজন অসৎ মানুষকে, ঠিক আছে, এজেন্টের ডিউটি কি এখানে বলতেছে 195 বলতেছে, এজেন্টস ডিউটি ওয়াইল সিলেক্টিং কো এজেন্টস, মানে এজেন্ট মানে আমার ডিউটিটা কি হবে যখন আমি কো এজেন্ট সিলেক্ট করব, মানে আমারই তো দায়িত্ব যে আমি একটা নাম সাজেস্ট করে বলবো এই প্রিন্সিপালকে যে একে কো এজেন্টশিপ দেন, তো আমার দায়িত্বটা কি হবে, মানে আমার ডিউটিটা কি হবে, এ প্রুডেন্স ম্যান ডিসক্রিশন, মানে একজন জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষকে আমি খুঁজে দেবো, এবং আমিও জ্ঞান বুদ্ধি ভাবে আমি তো জানবো যে কে ভালো কে খারাপ, আমি ওইভাবে জ্ঞান বুদ্ধি নিয়ে একজন জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষকে খুঁজে দিব, কাকে, প্রিন্সিপালকে কো এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়ার জন্যে। আর কি, আর এজেন্ট যদি এই কাজটা না করতে পারে, দেখা যাচ্ছে যে আমি একজন মনে করেন ভুলভাল ব্যক্তি, আমি একজন মানে খারাপ লোককে আমি বললাম যে প্রিন্সিপালকে বললাম যে একজন খারাপ লোককে বললাম যে ও খুবই ভালো, ওকে আপনি চাকরি দেন, ঠিক আছে। এই ধরনের যদি আমি কোনো কাজ করি, ঠিক আছে, আমি রেসপন্সিবল হবো, মানে এজেন্ট রেসপন্সিবল হবে, এটাই বলতেছে কি, এজেন্ট এজেন্ট ডাজ নট ডু ইট, যদি এজেন্ট এটা না করে, এই প্রুডেন্স ম্যান ডিসক্রিশন না করে, তাহলে কি এজেন্ট কি রেসপন্সিবল টু প্রিন্সিপাল, মানে এই এজেন্ট কি প্রিন্সিপালের কাছে রেসপন্সিবল হবে। তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে এই
এজেন্ট কি, তারপরে এজেন্ট কখন সাব এজেন্ট নিয়োগ দিতে পারবে, কখন পারবে না, এটা 190-তে দেখছি। তারপরে কি যখন একটা লিগালি অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে তখন এই রেসপন্সিবিলিটিসগুলো কার কাছ থেকে আসবে। তারপরে আমরা দেখতেছি যদি আনঅথরাইজড কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় তখন কোথায় রেসপন্সিবিলিটিসগুলো কার কাছে যাবে। এবং তারপরে দেখা যায় যে আরেকটা নতুন কাজের জন্য আমি একজন এজেন্ট যখন তার প্রিন্সিপালকে কারো নাম সাজেস্ট করবে তখন সে কি হবে, সে হবে কো এজেন্ট, সে সাব এজেন্ট হবে না। আবার কি যখন এই এজেন্ট যখন একজন লোককে সিলেক্ট করবে, তার বন্ধু হোক বা অন্য কাউকে সিলেক্ট করবে, তখন কি হবে, তাকে কিভাবে সিলেক্ট করতে হবে, প্রুডেন্স ম্যান ডিসক্রিশনের মাধ্যমে, মানে এইভাবে তাকে সিলেক্ট করতে হবে। এবং কি যদি সে না করে এবং যদি সে একজন খারাপ লোককে ভালো লোক হিসেবে চালিয়ে দেয়, চাকরি দিয়ে দেয়, তাকে কি করতে হবে, এই এজেন্ট কি করবে, রেসপন্সিবল হবে কার প্রতি, এই প্রিন্সিপালের প্রতি। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে কমেন্ট বক্স তো আছেই, আশা করি জানাবেন এবং লস হাবের সাথে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আর ফেসবুকে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।